একটা জায়গায় আমাদের মনে রাখতে হবে যে এই কারেন্ট যে ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, আমি পলিটিক্যাল অ্যাঙ্গেলটা বলছি না, যারা করবেন, যে ইমপ্লিমেন্ট করবেন, তো ব্যুরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রায় গত 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে ঠিকভাবে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। আপনি দেখবেন এই বাজেটে বহুবার বলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের স্কিম নেওয়া হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নেওয়া হবে, এডিপি স্কিম নেওয়া হবে। এগুলো কিভাবে প্রজেক্টগুলো করতে হবে, প্রকিউরমেন্ট ম্যানুয়াল কি হবে, স্কিমের যে এগ্রিমেন্টের ভাষা কি হবে, কোথায় কোন কমিটি তৈরি করতে হবে, কিভাবে অ্যাপ্রুভাল প্রসেস যেতে হবে, এটা কিন্তু এইভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এইভাবে কাজ হয়নি। এক হচ্ছে এনাদের ইমিডিয়েট ট্রেনিং দিতে হবে, এবং ট্রেনিংটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেনিং, মানে ওই রকম হাতে খড়ি স্কুলে পড়ার মতো নয়। এনাদেরকে পাঠাতে হতে পারে ওই পার্টিকুলার স্টেট গুলো যারা এই কাজটা করেছে, সেখানে গিয়ে অন দ্য জব একটা এয়ারপোর্ট প্রজেক্টের কথা বলা হচ্ছে। তো এয়ারপোর্ট প্রজেক্ট, এই যে জেবার এয়ারপোর্ট, এখন বলা হচ্ছে জেবার এয়ারপোর্ট, সেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এয়ারপোর্ট অথরিটি এটাতে মিলে বোধহয় ডিসাইড আপনি লোন অ্যারেঞ্জ করেছিলেন না? পিপিপির মূল উদ্দেশ্য, আপনার কাছে কোনো মানুষ যখন টাকা লাগায়, টাকার একটা কস্ট আছে, সেটা 5% হোক, 6% হোক, তারপরে তার রিটার্ন পেতে হবে। এবং রিটার্নটা নিশ্চয়ই ওই ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের রিটার্ন, যদি 12% রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন ধরে চলি, তাহলে পরে নিশ্চয়ই কেউ ব্যবসা করতে আসবে না এত কাঠখড় পুড়িয়ে। তাহলে যদি আমি ধরি টাকার দাম 6 টাকা, আর তার উপর 12% যদি আমাকে 12%, সেটা সুতরাং 6% প্লাস প্রফিট হতে হবে 12%-এর ওপর, তাহলে অলরেডি 18%-এর ওপর মার্জিনে নিয়ে যেতে হয়, তাই তো? আমার দেখা প্রজেক্ট গুলো কিন্তু 1-1.5 একরে কিছু হয় না। এই জাতীয় এয়ারপোর্টের যে কথা হচ্ছে, আজকাল এখানে জেওয়ার 1,000 জেওয়ার 1,500 শুরুই হয়েছে এয়ারপোর্ট, 3,000 একর দিয়ে, আর 3,000 10,000 এক্স্যাক্ট। না তো 13,000 একরে যাবে। যে যে পলিটিক্যাল উইল আছে এবং পলিটিক্যাল ওনারা করতে চান, কিন্তু যারা তাকে সাপোর্ট করছে তারা সেই ডেটাটা সেভাবে প্লেস করতে পারছে কিনা। আমার দেখুন, আমরা প্রথম পয়েন্টে আসছি যে ক্যাপাসিটি আছে কিনা, ক্যাপাসিটি অফ দ্য ব্যুরোক্রেটিক মানে টপ ব্যুরোক্রেটরা তো সব কাজ করে না, মিডল লেভেলে যারা ব্যুরোক্রেটস আছে তাদের ইমিডিয়েট ট্রেনিং এর দরকার। অথবা ধরুন আজকে আরেকটা যারা অপশন, ব্যুরোক্র্যাট আছেন, এই মুহূর্তে যারা সার্ভিং ব্যুরোক্র্যাট, তো তাদের কাছে 15 বছর কোনো কিচ্ছু নেই, গত 15 বছরের কোনো হ্যাঁ, এক্সপিরিয়েন্স নেই। এবং তাদের ট্রেনিং নিতেও পাঠানো হয়নি। কারণ আজকের ডেটে প্রপার স্ট্রাকচার করতে পারলে প্রজেক্টের, পিপিপি প্রজেক্টের, টাকার কিন্তু অভাব নেই। প্রপার ইন্টেনশন ইজ ভেরি গুড, এতদিন তো আমরা করার কথাই শুনিনি কারো কাছে। ঠিক ঠিক। এরা তো করতে চাইছেন, কিন্তু করতে গিয়ে আপনি বলছেন এদের সব থেকে বড় অসুবিধে হয়ে যাবে এই ব্যুরোক্রেসিতে, এটাই আপনি বলতে চাইছেন তো? হ্যাঁ, মানে আমি যেটা বলতে পারছি যে ক্যাপাসিটি টু মানে ডু দিস ওয়ার্ক ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, কারণ ওটা তো কোনো প্রাইভেটকে দিয়ে করানো যাবে না। না। এবার অনেক সময় এটা বলে বিগ ফোর কে দিয়ে দাও, একে দিয়ে দাও, ওইভাবে হয় না। নমস্কার, আমি প্রতিম বোস, আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে শুভেন্দু মৈত্র, ইনভেস্টমেন্ট ব্যাংকার। আমরা এই এপিসোডে আলোচনা করব, পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, 1.5 থেকে প্রায় 2 মাস হতে চলল, এবং এই এবং তারা প্রচুর জিনিস বলেছে, বাজেট হয়ে গেছে, তাতেও নানান কথা আছে, যে কিভাবে বিনিয়োগ আসবে ইত্যাদি। তো আমরা এইটাতে আলোচনা করব, যেটা তার মুখ্য, এটা হচ্ছে যে ক্যান ওয়েস্ট বেঙ্গল, ক্যান বিজেপি ডেলিভার? কারণ আমরা চাই, সবাই চাই ডেলিভার করুক, কিন্তু আহ, পরিবেশ পরিস্থিতি অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে। তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই কি কি ফ্যাক্টর, আমাদের চ্যালেঞ্জেস কি কি আছে। শুভেন্দু, এই জায়গা থেকেই আলোচনাটা শুরু হোক। এই যে এত কিছু বলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে অনেক কিছু বলা হচ্ছে একই সঙ্গে, মানে সবে সরকার এলো, এবং এয়ারপোর্ট থেকে একেবারে পোর্ট, শিল্প ইত্যাদি প্রচুর জিনিস কথায়। এবং দুর্ভাগ্য, মানে আমি তো বলবো একটু এটা ঠিক নয়, সেটা হচ্ছে যে কিছু সংবাদ মাধ্যম আছে, তারা কেন আমি জানি না, প্রায় আপনি যদি ফেসবুক খোলেন বা এসবে দেখবেন, এমন একভাবে একটা প্রচার হচ্ছে এক একটা একটা জায়গা থেকে, কিছু কিছু জায়গা থেকে, যে মানে সেই খাবার ফুড ব্লগগুলো হয় না, ঝরে ঝরে পড়ছে, তো সেই রকম একটা ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের চ্যালেঞ্জেস কি কি আছে?
ওটি না, এটা একদমই ঠিক বলেছেন যে কারেন্ট সময় আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবে, যেহেতু এক্সপেকটেশনটা খুব হাই এই গভর্নমেন্টের কাছে, তারা সবকিছু চেষ্টা করছে খুব, মানে ইন্টেনশনটা খুবই ভালো যে আমরা একদম এতগুলোকে আমরা করব। এই বাজেটে যেটা আমি অন্য এক জায়গাতে বোধহয় বলেছি যে সব থেকে ভালো যেটা করেছে, যত যা যা করা যায় তার একটা লিস্ট বানিয়েছে। মানে আমি যদি সেগুলো হবে কি না হবে সেটা পরের ব্যাপার, যে যে কোথায় কোথায় কি কি করা উচিত একটা লিস্ট টাইপের আমি বাজেটটাকে দেখতে পারি। কিন্তু আমার, এবং কিছু কাজ তো খুব তাড়াতাড়ি হচ্ছে। মানে আমি আপনাকে বলি, ল অ্যান্ড অর্ডার রিলেটেড যে কাজগুলো, আই ফুললি যেমন এগ্রি উইথ ইউ, এতগুলো ফুললি এগ্রি উইথ দারুণ ইউ। ভাবে কাজ হচ্ছে, দারুণ ভাবে কাজ হচ্ছে। আমরা কিন্তু যে আমার, একটা ডিসিপ্লিনড, মানে একটা যে বেসিক সোশ্যাল ডিসিপ্লিন থাকা উচিত, সেটাই হ্যাঁ প্রায় ভুলতে বসেছিলাম। সেটা, পথ এবং ওটা দখল হয়ে যেহেতু যাবে, কাজ স্টেশন হচ্ছে। দখল হয়ে যাবে, হুম, যে যেখানে খুশি absolutely, ছুটু ফেলবে, হ্যাঁ, জঞ্জাল হ্যাঁ। ফেলবে, এরকমই হয়ে গেছিল। বাট এইটা এইটা না হলে আমাদের যে সিচুয়েশনটা যদি ঠিকভাবে, মানে গ্রাউন্ড সিচুয়েশনটা ঠিক হবে না। ঠিক না হলে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কিছুই হবে না, যদি কিচ্ছু সবাই হবে না, দেখে কিচ্ছু যে হবে যা না, খুশি করছে, কিচ্ছু হবে লেজে না। ফেয়ার অ্যাফেয়ার থাকলে কেউ আসবে না। তো সেই দিক দিয়ে কিন্তু প্রচুর প্রচুর, মানে এই শর্ট সময় যা হয়েছে, মানে বলার মতো কথা একটা। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, যেটা ইন্ডাস্ট্রি আর ইকোনমি, সেটা ঠিক এইভাবে ওভারনাইট করার মতন জিনিস নয়। সবকিছু তো ওভারনাইট করা যায় না। এগ্রিড। এখানে একটা আপনাকে সময় দিয়ে, হয়তো প্ল্যান করারও বেশি সময় আমার কাছে নেই, কারণ বিষয়টা হচ্ছে বহুদিন ধরে সেভাবে কিন্তু কাজ হয়নি, যার জন্য প্ল্যান করার সময়টা কম আছে। কিন্তু তাও তার মধ্যে আমাদের প্রত্যেকটা কি কি করব তার জন্য একটা সময় দিয়ে একটা প্রপার প্ল্যান করে যদি না করা হয়, তাহলে তার মধ্যে নানা রকম প্রবলেম সৃষ্টি হওয়ার কারণ আছে। এখানে আমার আমার নিজস্ব যে ধারণা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কেন হচ্ছে, কারণ সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল উইল থাকলে তারা কিন্তু, স্পেশালি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বলুন এবং এমনি অ্যাডমিনিস্ট্রেশন, দে ভেরি গুড। আপনি, আমি আপনার সাথে তার একটা এক্সাম্পল পাওয়া যায়, যখন দুর্গাপুজোর সময় আমাদের এখানে কলকাতায় ট্রাফিক। ট্রাফিক কন্ট্রোল, আমাদের খুব রাগারাগি হয়, অনেক ভাই এদিক দিয়ে যেতে দিচ্ছে না, কিন্তু আমি অন্য স্টেটে থেকেছি, তার থেকে অনেক অনেক ইমপ্রুভমেন্ট, মানে আই মিন আই শুড না না, অ্যাপ্রিসিয়েট দেম যেভাবে দুর্গাপুজোর সময় কলকাতায় যেভাবে ট্রাফিক ম্যানেজ হয়, এবং সেটা অসাধারণ, একটা মানে হারকিউলিয়ান টাস্ক কলকাতায়। হারকুলিয়ান টাস্ক। আমাদের মনে রাখতে হবে যে আমরা কেউ ইউরোপিয়ান নই, আমরা ঠিক। নিয়ম মানি না, যেখান থেকে পারলে বাঁশের তলা দিয়ে বেরিয়ে যাব, না টপকে চলে যাব। আমরা একেবারে চারিদিক থেকে ফুটো ফাঁকড়া খুঁজতে থাকি, রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকি, যেখানে সেখানে ময়লা ফেলি। সুতরাং এই হুম, মানুষগুলোকে সরিয়ে ট্রাফিক কিন্তু দাঁড়ায় না, ট্রাফিক কিন্তু চলে। আপনি যদি না ওই কারণ পুজোর হ্যাঁ, গলিতে ঢুকে পড়েন, তা না হলে কিন্তু হ্যাঁ, ট্রাফিক চলতে থাকে, আটকে যায় না। না, সুতরাং তার থেকে ক্যাপাবিলিটি বোঝা যায়, এবং সেই ক্যাপাবিলিটিটাকে এখন পলিটিক্যাল উইল দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিটাকে এই যে ল অ্যান্ড অর্ডার এবং ক্লিনিং এসব দিকে আনা হচ্ছে, তার থেকে বোঝা যায় ওই ক্যাপাবিলিটিটা ছিল। কিন্তু একটা জায়গা আমাদের মনে রাখতে হবে, যে এই কারেন্ট যে ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, আমি পলিটিক্যাল অ্যাঙ্গেলটা বলছি না, যারা করবেন, যে ইমপ্লিমেন্ট করবেন, তো ব্যুরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রায় গত 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে ঠিকভাবে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। আমি যখন ঠিকভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলছি, আমার অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে, যে এই কাজগুলো করার একটা প্রসিডিওর থাকে। যেমন আপনি দেখবেন এই বাজেটে বহুবার বলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের স্কিম নেওয়া হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নেওয়া হবে, এডিপি স্কিম নেওয়া হবে। এগুলো কিভাবে প্রজেক্টগুলো করতে হবে, প্রকিউরমেন্ট ম্যানুয়াল কি হবে, স্কিমের যে এগ্রিমেন্টের ভাষা কি হবে, কোথায় কোন কমিটি তৈরি করতে হবে, কিভাবে অ্যাপ্রুভাল প্রসেস যেতে হবে, এটা কিন্তু এইভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এইভাবে কাজ হয়নি। এইভাবে কাজ অনেক অ্যাডভান্সড অন্য স্টেটগুলোতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, গুজরাটি হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কর্ণাটকে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, আরবান সুতরাং আরো অনেক আরবান জায়গায় হয়েছে। ডেভেলপমেন্টের কাজ গুজরাটে যা হয়েছে, আমি একজন একজন মানে কনসালট্যান্টের সঙ্গে, সমস্ত ডেভেলপমেন্ট, আমি বলবো পিপিপি যেটা বলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আমি ওটাই এগুলো তো সমস্ত বলছি, হচ্ছে পাবলিক। হ্যাঁ, ওটাই তো বলছি। সেই কাজগুলোর আমাদের এখানে না হওয়াতে আমার ধারণা, যে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা যারা সাপোর্ট করবে পুরো, মানে পলিটিক্যাল সিস্টেমকে, তাদের মধ্যে ক্যাপাবিলিটির অভাব আছে। এমন নয় যে তারা করতে চায় না বা পারে না, কিন্তু তারা করেনি মানে তারা ট্রেন নয়। এবং আমরা জানি যে গত আমাদের তো 15 পিপিপি বছর প্রজেক্ট ধরে সেভাবে হয়নি এইটা। হয়নি, হওয়া- হয়নি। এইটা আপনার যেটা এখন ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা এখন ইন্ডিয়ান রেলে ঢুকে গেছে, ওটা ওটা একটা পিপিপি ছিল কিন্তু খানিকটা। হয়নি সেভাবে।
কারণ সারা হ্যাঁ, ভারতে কিন্তু ওটা পিপিপিতে চলে, খালি পশ্চিমবঙ্গে ঠিক চললো না। খালি পশ্চিমবঙ্গে চলে না, কারণ গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্ট মিশতে পারেনি একসঙ্গে। পিপিপি করতে আচ্ছা, গেলে আপনাকে দ্বিতীয়ত স্টেট হচ্ছে, সেন্টারকে আপনি থাকতে খেয়াল হবে। করেছেন কিনা জানি না, ইটস সাচ আ ব্লান্ডার, যে এই যে দুটো, একটা যে এই যে বাকি যে রেল সিস্টেমটা, মানে পুরনো কলকাতা মেট্রো, তারপরে ধরুন এই যে বাকি যেগুলো ইন্ডিয়ান রেল, যে বাকি প্রজেক্টগুলো ছিল ইস্ট ওয়েস্টটা বাদ দিয়ে, সেগুলোর যে স্পেসিফিকেশনস আর ইস্ট ওয়েস্টের স্পেসিফিকেশনস আলাদা। তার মানে রোলিং স্টক যেটা আছে, মানে কোচ বলুন, রেল লাইন বলুন, বেড়ে ইত্যাদি, যাবে, হ্যাঁ, বেড়ে যাবে, আপনি কিন্তু এর অনেক মধ্যে বেশি ইয়ে লাগবে করতে আপনার পারবেন না। কাছে, ইউজ হ্যাঁ, করতে পারবেন না এইসব। অপটিমাইজ করতে পারবেন না। এটা সাচ আ মানে ব্লান্ডার। এইসব তো এইবার, এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে থেকে এই মুহূর্তে যেটা ইমিডিয়েট আমার মনে হয় দরকার, দু তিনটে ভাবে এভাবে করা যায়। আমাকে যদি দেওয়া হতো, অফকোর্স আমি আমার মতন করে বলতে পারি, আর থেকে অন্য রাস্তাও থাকতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে এনাদের ইমিডিয়েট ট্রেনিং দিতে হবে, এবং ট্রেনিংটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, ট্রেনিং মানে ওই রকম হাতে খড়ি স্কুলে পড়ার মতন নয়। এনাদেরকে পাঠাতে হতে পারে ওই পার্টিকুলার স্টেট গুলো যারা এই কাজটা করেছে, সেখানে গিয়ে অন দ্য জব, হয়তো এক সপ্তাহের একটা আমরা এই কুইক প্রসঙ্গটায় আসার আগে আন্ডারস্ট্যান্ড। আমার যেটা মনে হয়, যে এই যে আপনি জিনিসটা বললেন যে একটা পিপিপি কিভাবে করতে হয়, এবং আমি আর আপনি আলোচনা করলাম যে আমাদের এখানে পিপিপি অ্যাকচুয়ালি নেই, আমরা দেখিনি পিপিপি। আর সব থেকে বড় লাস্ট কথা পিপিপি হচ্ছে, প্রজেক্ট আমার যেটা মনে হচ্ছে একটা ছিল, সেটা হচ্ছে সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ, যেটাকে আমরা ওই বালি ব্রিজের পাশে ওই যেটা প্রাইভেট বিওটি যেটা পিপিপি বলছেন, তো বিওটি ওটিতে টিওটি হয়েছে, ওটা প্রজেক্ট। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এরা মিলে করেছে। তারপরে মানে ওটা ওটা অবশ্য আগের এই গভর্নমেন্ট না, মানে ঠিক আছে, ওটা কমিউনিস্ট গভর্নমেন্টের সময়। এনএইচএআই এর ভেতরে রয়েছে বোধহয়, ইফ আই এম নট রং। স্টেটও আছে, স্টেটও ওর মধ্যে ইনভলভ, হ্যাঁ, মানে স্টেটের তিনজনে মিলে করেছে, ঠিক আছে। তারপরে আর সেভাবে কোনো পিপিপি প্রজেক্ট কিন্তু হয়নি, আর মানে পশ্চিমবঙ্গে হয়নি। আপনি আমার একটা উদাহরণ দিন, যেখানে একটা পিপিপি, মডার্ন পিপিপি, তার একটা যদি উদাহরণ দেন, যে সেটা কতটা কমপ্লেক্স হয়। যেমন ধরা যাক, একটা এয়ারপোর্ট প্রজেক্টের কথা বলা হচ্ছে, তো এয়ারপোর্ট প্রজেক্ট, এই যে জেবার এয়ারপোর্ট, এখন বলা হচ্ছে জেবার এয়ারপোর্ট, সেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এয়ারপোর্ট অথরিটি এটাতে মিলে বোধহয় ডিসাইড আপনি লোন করলাম। অ্যারেঞ্জ করেছিলেন না, কিছু একটা আছে। হ্যাঁ, আমি একসময় ওটার সঙ্গে ইনভলভ ছিলাম, হ্যাঁ, বাদিউ বোম্বে এয়ারপোর্ট ওটাই। সেটা একসঙ্গে আশা মিলে করি ওরা ডিসাইড দর্শকরা করেছে। জানেন, জেওয়ার মানে নয়ডার যে এয়ারপোর্টটা, এটা নয়ডা ভারতবর্ষের নকুল সব এয়ারপোর্ট, থেকে ওয়ান বড় অফ দ্য এয়ারপোর্ট। লার্জেস্ট এয়ারপোর্ট হবে, তৈরি হবে ওটা। হ্যাঁ, সেখানে ওরা কিভাবে হবে, জমি দেওয়া হলো, এবং সেখানে কিভাবে বিডিং হবে, সেই বিডিং ক্রাইটেরিয়া তৈরি হলো, যে এত বড় এয়ারপোর্ট, এইভাবে জমি এখানে নিতে হবে, এই জমির ব্যবস্থা আছে, এই অ্যাপ্রুভাল হবে, এবং তার বিডিং ক্রাইটেরিয়া ঠিক হলো, কারা কারা বিড করতে পারবে, এবং বলা হলো যে যেহেতু এটা দ্বিতীয় এয়ারপোর্ট, প্রথম এয়ারপোর্ট চালা হচ্ছে জিএমআর, মানে দিল্লি মেন এয়ারপোর্টটা, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, তো তারা তারাও বিড করবে, কিন্তু তাদের একটা বেনিফিট থাকবে, যে তাদের 10% পর্যন্ত একটা বেনিফিট থাকবে না, তারা 10% পর্যন্ত তারা অ্যালাউড হবে, যদিও তারা মানে নেক্সট বিডার হয়, তাও তারা পাবে। আনফর্চুনেটলি দে লস টু জুরিক এয়ারপোর্ট, তো জুরিক এয়ারপোর্ট ওরা নিয়ে গেল। মানে এটা একটা। বা আরেকটা, আমরা যদি স্টেট, একদম ও পিওর স্টেট একটা পিপিপি আপনি ইনফ্রাস্ট্রাকচার। মিস করে গেছেন, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম গ্রিনফিল্ড প্রাইভেট এয়ারপোর্ট, অন্ডাল। সেখানে কিন্তু অন্ডাল, হ্যাঁ, চাঙ্গি সেটা হয়েছে। এসছিল, চাঙ্গি হ্যাঁ, এসছিল। কিন্তু সেটাকে আমি পিপিপি এই জন্য বলবো না, আমি কেন বলবো না বলছি, ওটা না না, প্রপার বিডিং কিন্তু করে সেটা হবে। সেটা সেটা ঠিক আছে, সেটা আপনি বাদ দিন, কিন্তু হ্যাঁ, সেটা ওটা একটা প্রাইভেট এয়ারপোর্ট, হ্যাঁ, প্রাইভেট কিন্তু সেক্টরে করা সেটা হয়েছে, কিন্তু প্রাইভেট, প্রাইভেট যে আহ, ইয়ে এন্টারপ্রেনিউয়ার, তার কি অবস্থা হয়েছিল, মারা গেছে পার্থ, তার সেটা আমি জানি, তাকে কি ভোগান্তি ভুগতে হয়েছে। তো এবার ওইখানে আমি চাইতাম, যদি ওটা তৈরি করে যদি সবার সঙ্গে বিল হতো, সেটা প্রায় পিপিপি হতো। বা আমি আরেকটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেটা আমরা যারা মহারাষ্ট্রে যাই সবাই রেগুলার করি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এক্সপ্রেসওয়ে, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, মহারাষ্ট্র রাইট। গভর্নমেন্টের বিড প্রজেক্ট ওটা। মহারাষ্ট্র গভর্নমেন্ট ওটা করে ওটা প্রাইভেট সেক্টরকে দিয়েছে চালানোর জন্য, এবং তার থেকে প্রচুর টাকা ইনকাম করে মহারাষ্ট্র গভর্নমেন্ট, বিড করিয়ে দিয়েছে ওটা, অ্যান্ড দে আর্নড হিউজ মানি আপফ্রন্ট। তো এইগুলো হচ্ছে প্রপার পিপিপি প্রজেক্ট, আচ্ছা, আমরা এই যে এনেচাই আপনি না, ওটা কিন্তু বললেন মহারাষ্ট্র। এয়ারপোর্ট, রাইট, তাহলে দেখুন হুম। জুরিক এয়ারপোর্ট, জুরিক এয়ারপোর্ট হোক বা জেএমআর হোক, বেসিক ফান্ডামেন্টালস একই। একটা প্রজেক্টের ক্যাপাসিটি, মানে তাকে এক্সপ্যান্ড করার পসিবিলিটি, স্কেলিং আপ পসিবিলিটিস থাকতে হবে, এবং মার্কেট, প্রফিট অপটিমাইজেশনের পসিবিলিটি কতটা হতে পারে।
রাইট, কমার্শিয়ালাইজ করতে হবে তো, এর ওসিটি বানাতে হবে ইত্যাদি। তো তাহলে ধরুন আপনি যখন প্রথমত হচ্ছে যখন প্রজেক্ট প্ল্যান করবেন, তাহলে সেই স্টেজ থেকেই তো আপনাকে এই ধরনের আপনাদের মতো লোক তাদেরকে ইনভলভ করতে হবে, তাই না? হ্যাঁ, এইখানেই প্রথম থেকেই সরকার যখন ডিসাইড করবে, তারা একটা এক্সপার্ট মিলে এটা বানাবে, একটা প্রজেক্টটা কি হতে মানে যাবে, যেটা কোথায় হবে, কি ইনভেস্টরের হবে। পছন্দ হয়। টেকনিক্যাল টার্মটা বলি, এদেরকে বলা হয় কনসেশনিং অথরিটি। নর্মালি গভর্নমেন্ট হচ্ছে, দেখুন পিপিপি প্রজেক্টের তিনটে পার্ট আছে। একটা হচ্ছে সরকার, সরকার হচ্ছে রুলস বানাবে এবং রুলস বানিয়ে ছেড়ে দেবে, এবং তারপরে কনসেশন করে বানিয়ে দিয়ে দেবে যে এই হচ্ছে প্রজেক্ট, কে নেবে, কে বেস্ট প্রাইসে নেবে বলো। তারপরে হচ্ছে যে পার্টি যারা বিড করছে, এবং একটা রেগুলেটর থাকবে। এখানে রেগুলেটর হচ্ছে প্রত্যেক যেমন ইয়েতে আপনার পাওয়ারে হয় সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এয়ারপোর্ট অথরিটিরও এয়ারপোর্ট রেগুলেটরি অথ- কমিশন ইজ অলসো। হুম। হ্যাঁ, এরও বা কি এরকম নাম আছে, তো তারা আছে। তো তারা ওইটা করে, তো রেগুলেটর। এই হচ্ছে তিনজনের কাজ। তো প্রথমে কনসেশনিং অথরিটিকে প্রজেক্টটা বানিয়ে তৈরি করে বাজারে দিতে হবে যে এই হচ্ছে আমার প্রজেক্ট, এবার তোমরা বিড করতে এসো। এবং তার আগে তাকে ধরে নিতে হবে যে হ্যাঁ, এখানে কমার্শিয়ালি প্রফিটেবল আছে, যাতে আসবে কি না, কতজন আসতে পারে, কত প্রাইসে হতে পারে, আমি কি বিড পেতে পারি, কি স্ট্রাকচারে যাব, আমি অ্যানুইটি স্ট্রাকচারে যাব, এটা আমরা অন্য কোনো ডিসকাস করতে পারি, বা আমি পুরো একদম ইনকাম জানি, শেয়ারিং হাইব্রিড স্ট্রাকচারে যাব, হাইব্রিড হাইব্রিড মডেল। হাইব্রিড স্ট্রাকচারে যাব, কিভাবে যাব, এটা এইটাকে এগুলো করতে, এবং এর মূল জন্য ব্যাপারটা এক্সপার্টস হচ্ছে আমার মনে হয় এই জিনিসটা বলা দরকার, যেহেতু আমরা বাংলায় করছি, সব দর্শক হয়তো ব্যাপারটা বোঝে না ফান্ডামেন্টালটা। মূল ব্যাপার হচ্ছে ধরুন আপনার কাছে অনেক টাকা আছে, এখন আপনার টাকা আছে, আপনি ঠিক করলেন এখন একটা ওই এখন ইদানিং বিখ্যাত হয়েছে সন্তোষপুরের হাতিবাড়ি, তা আপনি হাতিবাড়ি বানিয়ে ফেলুন। কিন্তু সেই আপনি যদি মনে করেন যে একটা হাতিবাড়ি হবে, আমার টাকা নেই, তাহলে আপনাকে ঠিক করতে হবে, এবার আপনাকে এইভাবে ভাবতে হবে যে প্রথম কোথায় হাতিবাড়ি হলে পরে লোকে টাকা দেবে, কত বড় হাতিতে টাকা লাগাবে, যে টাকা লাগাবে সে টাকাটা ফেরত কিভাবে পাবে, কারণ কোথায় হবে, দ্যাটস ইম্পর্টেন্ট, কোথায় হবে তার উপর কিভাবে। নির্ভর করছে যে সেইটার পার স্কোয়ার ফিট সে কিভাবে রেন্টাল পাবে কি পাবে না, সেই মার্কেট আছে কি নেই, তারপরে সে ফেরত পাবে টাকাটা। সুতরাং পিপিপির মূল উদ্দেশ্য, আপনার কাছে কোনো মানুষ যখন টাকা লাগায়, টাকার একটা কস্ট আছে, সেটা 5% হোক 6% হোক, তারপরে তার রিটার্ন পেতে হবে। এবং রিটার্নটা নিশ্চয়ই ওই ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের রিটার্ন, যদি 12% রিটার্ন অ্যাভারেজ রিটার্ন ধরে চলি, তাহলে পরে নিশ্চয়ই কেউ ব্যবসা করতে আসবে না এত কাঠখড় পুড়িয়ে। তাহলে যদি আমি ধরি টাকার দাম 6 টাকা, আর তার উপর 12% যদি আমাকে 12% সেটা সুতরাং 6% প্লাস প্রফিট হতে হবে 12%-এর ওপর, তাহলে অলরেডি 18%-এর ওপর মার্জিনে নিয়ে যেতে হয়, তাই তো? একটা মানে মার্জিন থাকতো, তবে আমি অনেকে যাবো আছে না না যাবো। যে দেখবেন একটা হ্যাঁ, এয়ারপোর্টে খেয়ে কফি খেয়ে বলবে যে এখানে কেন এত দাম। এখন কেন এত দাম, কারণ এয়ারপোর্টের রিয়েল এস্টেটের বেশি দাম। এয়ারপোর্টের দুটো ইনকাম আছে, একটা হচ্ছে তো ওই প্লেন ওঠা নামা রাখা, দ্বিতীয় কথা হচ্ছে ওই যে যেটা আপনি ওইটুকু বলছেন দিয়ে ও রিয়েল রোজগার এস্টেট, করে, বা ওইটা দিয়ে ও ওটা থেকে রোজগার করে। রোজগার, যদি ও রোজগারটা না করে তাহলে আপনাকে টিকিটের সঙ্গে ওই টাকাটা দিতে হবে। ওটা বেশি দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। রাইট। নাও, আমার যেটা কথা হচ্ছে, এবার আমি ক্যাপাসিটির কথায় আসি। এগুলো কিন্তু টেকনিক্যাল ব্যাপার, এবং এগুলো আপনাকে ভীষণ প্র্যাকটিস করে টেকনিক্যাল জানতে ব্যাপার। হয়, এবং আচ্ছা, এখানে আমার প্রশ্ন আছে, এই যে ধরুন ঠিক করে ফেললো যে কল্যাণীতে এয়ারপোর্ট হবে, ঠিক আছে, তো কল্যাণীটা বিনিয়োগকারীর জন্য পছন্দসই কিনা, কি স্কেলে হলে পছন্দসই, সেটা কি ভাবা হয়েছে? অথবা ধরুন দাদন না, এই পাত্রবাড়ে, এই 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 জন্য আমি এবার এই দাদন পয়েন্টটাতেই পাত্রবাড়ে আসছিলাম, ডিপ যে সি পোর্ট এতগুলো হবে। প্রজেক্ট বলা হলো, এই যে আপনি যেগুলো বলছেন, এতগুলো প্রজেক্ট যে বলা হলো, প্রিলিমিনারি অ্যানালিসিস করা হয়েছে কিনা। আমি একটা সেকেন্ড এয়ারপোর্ট করব নিশ্চয়ই, সেটা আমার প্ল্যান থাকতে পারে, কিন্তু সেটা কোথায় করব, কল্যাণীতে করব, না ভাঙড়ে করব, না কোনায় করব, না সিঙ্গুরে করব, কোথায় করলে হবে, কোথায় করলে হবে না, তো সেটা কিন্তু জানতে হবে এক। আর দু ইনসিডেন্টালি নম্বর, এটা নিয়ে কিন্তু কমসে কম 10-15 বছর ধরে আলোচনা চলছে সেকেন্ড এয়ারপোর্ট নিয়ে। হ্যাঁ, অনেক জায়গায় আলোচনা হয়েছে। এবং আরেকটা পয়েন্ট দেখুন, আমি আমার এটা অবশ্য আমি একদম পুরো টেকনিক্যাল কনসালটেন্ট তো আমি নই, আমি বলতে পারি না। তবে আমার দেখা প্রজেক্ট গুলো কিন্তু 1-1.5 একরে কিছু হয় না। এই জাতীয় এয়ারপোর্টের যে কথা হচ্ছে, আজকাল যেখানে জেওয়ার 1,000 জেওয়ার 1,500 শুরুই হয়েছে এয়ারপোর্ট, 3,000 একর দিয়ে, তিন আর হাজারে 10,000 না তো 13,000 একরে যাবে। তো সুতরাং
আমি এইখানেই মানে বলতে আপনি চাইছি যখন যে কলকাতার সেকেন্ড এয়ারপোর্টটা করবেন তখন নিশ্চয়ই এক্সিস্টিং কলকাতা এয়ারপোর্টের থেকে বড় এয়ারপোর্ট করবেন, কারণ এখানেই আমি ততদিনে প্লেনের এইখানেই আমি সাইজ গুলো আরো এইখানেই বড় আমি হয়ে বলছি যাবে। যে 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 পলিটিক্যাল উইল আছে এবং পলিটিক্যাল ওনারা করতে চান, কিন্তু যারা তাকে সাপোর্ট করছে তারা সেই ডেটাটা সেভাবে প্লেস করতে পারছে কিনা। আমার দেখুন, আমরা প্রথম পয়েন্টে আসছি যে ক্যাপাসিটি আছে কিনা, যাকে আমরা টেকনিক্যাল টার্মে বলি যে এটার ব্যান্ডউইথ নেই। মানে আমরা যখন কোনো কোম্পানিতে, যখন আমি এসবিআই কনসালটেন্সি ছিলাম, তখন আমরা বলতাম যে এই কাজের ব্যান্ডউইথ নেই। মানে ব্যান্ডউইথ মানে আমার কাছে লোক নেই যে কাজটা করতে পারে একটা হয়তো কোনো কাজ, তাহলে আমি আমাকে সেই একটা লোকটাকে সহজ আগে অ্যারেঞ্জ। উদাহরণ দিচ্ছি, আমি একটা সহজ উদাহরণ দিই আপনাকে, মানে দর্শকদের বুঝতে সুবিধা হবে। ধরুন কলকাতার একটা কোম্পানি আইপিও করতে যাবে, কেমন? আইপিওর ক্ষেত্রে একটা সিএফওর বিরাট ভূমিকা। এবার সেই আইপিও করেছে এমন কলকাতার লিস্টেড এন্টিটি খুব কম। তো লিস্টেড এন্টিটি যদি কম থাকে, তাহলে গত 10 বছরে আইপিও করেছে কলকাতার কোম্পানি এমন কোম্পানি খুব কম বলে ওই রকম এক্সপিরিয়েন্স আলা সিএফও কম। তাই জন্যই এখানেই ক্যাপাসিটির জায়গাটা বোধহয় শুভেন্দু বলছে, এসে তাই তো? যাচ্ছে। এবং এবং হ্যাঁ, এবং আরেকটা কথা বলি যে বিকজ এখানে 15-20 বছর ধরে হয়নি, এটা আমি একদম ক্লিয়ারলি বলছি, আরে কারণ আপনি অনেক একটা একটা কথা, ছোট কথা, আপনি এটা 15-20 বছর ধরে হয়নি মানে কবে হয়েছে? গত 50 বছরে? আরো বেশি দিন আমি ধরছি, শিল্প মিনিমাম কবে হয়েছে? পনেরো আমরা কুড়ি তো বছর শিল্প বন্ধ করা মানে দেখলাম। মানে আমি তো ধরুন 30 বছর ধরে, 35 বছর ধরে এই কাজ করছি বা সারা ভারতবর্ষে। অনেকদিনই হয়নি প্রায়, সেই জন্য আমার আপনি মনে পড়ছে না পশ্চিমবঙ্গে কটা লাস্ট। কাজ করেছেন? পশ্চিমবঙ্গে খুব মানে কিছু কিছু হলদিয়া পেট্রোকেমিক্যাল করেছি, বাট খুব লিমিটেড, খুবই লিমিটেড। মানে লাস্ট গত বোধহয় নাইনটিসে করেছি, গত গত নাইনটিসে এত করেছি। বছরে এতগুলো দর্শককে আপনি ঘুরে ফিরে একটা হলদিয়া পেট্রোকেমিক্যালে ওইটাই করে পেলেন। চলে যাচ্ছি। আমি একটা বা আপনাকে, বা বা ডিভিসি ফিভিসি প্রজেক্ট গুলো করেছি, পিএসইউ এর যেগুলো সেগুলো একটা করেছি, পিএসইউ সেগুলো প্রজেক্ট, সেটা কমপ্লিটলি আলাদা। সেটা গভর্নমেন্ট টাকা দেয় ওটাতে, ওটার সঙ্গে ওরা ওরা পিপিপির একটা আলাদা সম্পর্ক গল্প। নেই। আর বাকি যেগুলো এনএচএআই এর প্রজেক্ট করেছি সেগুলো তার মধ্যে স্টেটের কোনো নেই। যেমন ধরুন আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ফান্ড করেছি প্রথমবার যখন হয়, আহ, দ্যাট আই ফান্ডেড। এনএইচএ এর প্রজেক্ট ছেড়ে দিন, ওটা তো সেটা সেন্ট্রালই হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। ওগুলো আলাদা, আপনি তো কিন্তু আপনি স্টেট তো গভর্নমেন্ট প্রজেক্ট তো হয়নি। পশ্চিমবঙ্গে এসে প্রজেক্টটা হ্যান্ডেল করেন বা মানে। সেকেন্ড বিবেকানন্দ ব্রিজেও করেছি, কারণ সেই জন্য আমি ওটা, কিন্তু তো খুব রেয়ার এই, হয়নি। হ্যাঁ, এইবার আমার কথা হচ্ছে, আপনি যেটা বললেন, আরেকটা কথা কিন্তু বলি, কারণ যদিও আমি এই মুহূর্তে অন্যভাবে কাজ করি, কিন্তু অনেকে আমার রিলেশনশিপের জন্য কলকাতায় অনেকে কিছু সেট আপ করার জন্য লোক চায়, এবং লোক পাওয়া যায় না। এটা খুব অনেস্টলি বলি, আসতে চায় না কেন? সবাই ভাবে এখানে এসে এমন অনেক সময় এরকম হয় বাঙালি প্রফেশনাল আসতে চায় না, সে কিন্তু আপনাকে ভালো আমি প্রফেশনাল বলছি আসবে তো, না। আমি যে সিএফওর উদাহরণ দিলাম, আমি একটা কোম্পানিকে জানি, আমি ইচ্ছে করে বাকিটা বলছি না। সো তাদের সিএফও দরকার ওরকম একটা ইয়েতে। ওরা কলকাতায় সিএফও পায়নি বলে বম্বেতে অফিস খুলেছে সিএফও রাখবে, কারণ হ্যাঁ, অনেক সময় সিএফও বা সিইওরা বলে আমরা বোম্বেতে বসে কাজ করবো, এরকম হয়, হয়েছে কেস এরকম, তখন তাকে ওখানে বসাতে হয়েছে। ইট হ্যাজ হ্যাপেন্ড আপনি বেশি আমার মাইনে চোখে। দিলেও সে কলকাতায় আসে না। না, আসবে না। এবার সেটা হয়তো চেঞ্জ করতে হবে, আমাদের সেটা বিকাশ অনেক চেঞ্জের জন্য সময় রেফারেন্স লাগবে, সেটা অনেক সময় লাগবে। সময় লাগে। কিন্তু আমার কথা হচ্ছে ওখানে না, আমি দেখুন এগুলো করতে গেলে এই যে আমরা যেটা প্রথম পয়েন্টে আসছিলাম যে ক্যাপাসিটি অফ দ্য ব্যুরোক্রেটিক মানে টপ ব্যুরোক্রেটরা তো সব কাজ করে না, মিডল লেভেলে যারা ব্যুরোক্রেটস আছে তাদের ইমিডিয়েট ট্রেনিং এর দরকার, অথবা ধরুন আজকে আরেকটা যারা অপশন। ব্যুরোক্র্যাট আছেন, এই মুহূর্তে যারা হুম, সার্ভিং ব্যুরোক্র্যাট, তো হুম, তাদের কাছে 15 বছর কোনো কিচ্ছু নেই, গত কিছু পনেরো নেই, হ্যাঁ বছরের কোনো এক্স্যাক্টলি। এক্সপিরিয়েন্স নেই। এবং তাদের ট্রেনিং নিতেও পাঠানো হয়নি, আপনি বোধহয় জানেন, ট্রেনিং দিতেও পাঠানো হতো তারা না। কোনো সেন্ট্রাল সেন্টারে ডেপুটেশনে ছিল সেন্টারে না, ট্রেনিং কোথাও দেওয়া ছিল না। বন্ধ ছিল, না অ্যালাউ ছিল না, তাদের পাঠানো হতো না, ডেপুটেশনে পাঠানো হতো না, যার জন্য তারা সেই স্কিলটাও নিতে পারেনি। বাইরে থেকে গিয়ে যে সেন্টারে গিয়ে স্কিলটা নিয়ে আসবে, সম্ভব হয়নি তাদের পক্ষে। মানে এবার এই যে তাদেরকে আমি আজকে একদম ব্লেম আজকে করা যায় যে না। অ্যানুইটি মডেলের কথা বললেন, যাতে আজকে হাইওয়ে হুম, ডেভেলপ হচ্ছে, এটা 2000 হুম, পোস্ট 2015 ডেভেলপমেন্ট, তাই তো? এক্স্যাক্টলি। এবার আপনাকে বলছি, প্রথমে টোল মডেল ছিল, অ্যানুইটি ছিল, হ্যাম, এখন একটা নতুন মডেল আসছে, হ্যাম, অ্যানুইটি প্লাস টোল, এতগুলো মডেল আসছে। এগুলো এদের পক্ষে সম্ভব না। এগুলো প্রত্যেকটা এবং ডিফারেন্স কেন হচ্ছে। এগুলোর আমি দর্শকদের জন্য বলছি যে এটা শুনতে যত সহজ লাগছে এখানে বসে, ব্যাপারটা ওরকম নয়। না না না, কারণ এগুলোর কারণ এই প্রত্যেকটার সঙ্গে এত রকমের খুঁটিনাটি জিনিস এই এই একটা টেন্ডার ডকুমেন্ট তৈরিতে থাকে, তার কন্ডিশনালিটিতে থাকে, সেটার একটু এদিক ওদিক হলে আপনি ইনভেস্টর পাবেন কিংবা পাবেন না।
অথবা কারণ বাজে আমি আবার ইনভেস্টার পাবে। সোজা সোজা কথায় বলি, পিপিপির কনসেপ্টটা হচ্ছে যে প্রত্যেকটা যারা পার্টি ইনভলভ তাদের প্রত্যেকের নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি আছে এবং অথরিটি আছে, এবং তাদের এইভাবেই করে দেওয়া হয় যাতে তারা তাদের মানে সেটা নিতে পারে সেইভাবে। তো আপনাকে স্ট্রাকচারটা এমন ভাবে বানাতে হবে যে তাকে তার জায়গা দিতে হবে। যেমন আমি যদি মানে গভর্নমেন্টের কাজ যদি হয় জমি দেওয়া তার কাজের জন্য, বা যেমন এনএচআই জমি দেয় রাস্তার জন্য, তো এনএচআই এর কাজ সেটা, এনএচআই না দেয় এনএচআই পেনাল্টি খাবে তার জন্য, গভর্নমেন্টকে রাইট, পেনাল্টি দিতে হবে, বাট এইটা রাইট। হচ্ছে রুল। সিমিলারলি যে লোকটা করছে সে যদি প্রপার লোকজন দিয়ে না না, করাতে পারে আবার তাকে আবার যদি পেনাল্টি দিতে হবে। পোরলি ডিজাইনড হয়, আপনি যেহেতু জমির কথা বললেন, যদি পোরলি ডিজাইনড হয়, আপনার মনে থাকবে ইউপি এর সময় যে বিওটি করে দিয়ে দেওয়া হয়েছিল, যে প্রাইভেট ইনভেস্টর সেই জমিটা নিয়ে নেবে, তারপরে সেই সমস্ত প্রজেক্ট স্ট্র্যান্ডেড, কন্ট্রাক্টররা ব্যাংকরাপ্ট, কি অবস্থা হয়ে গেছিল। বিদেশি ব্যাংক বিদেশি ইনভেস্টর এসেছিল ওই পিপিপিতে, এবং পালিয়ে গেল তারা তখন। পালিয়ে গেল। অনেকের অনেকের এখানে মানে যাদের সমস্ত প্রজেক্ট আনফিনিশড রাখলো, তারা ব্ল্যাকলিস্টেড হয়ে গেল, আর ঢুকতে পারলো আমাদের না। আমাদের আমাদের ব্যাংকগুলোর এনপিএ বেড়ে গেছিল, সেটাও একটা ব্যাপার। বিশাল ওটা ব্যাপার একটা হলো। বড় সুতরাং আপনার যদি পিপিপি প্রপারলি ডিজাইনড না হয়, এফেক্টিভ না হয়, পিপিপি ক্যান বি ভেরি ডেঞ্জারাস অ্যান্ড কাউন্টার প্রোডাক্টিভ। আপনি খুব হ্যাঁ, ঢাকঢোল বাজিয়ে শুরু করে দিলেন একটা জিনিস, তারপরে হ্যাঁ, মিডওয়ে সেটাই। গিয়ে সেই সেকেন্ড হুগলি ব্রিজ 15 বছর না কত বছর এরকম হয়ে দাঁড়িয়েছিল, সেই সিচুয়েশন হয়ে যাবে। কারণ আজকের ডেটে প্রপার স্ট্রাকচার করতে পারলে প্রজেক্টের, পিপি প্রজেক্টের, টাকার কিন্তু অভাব নেই, ইকুইটিও পাবেন, ডেটও পাবেন, সব পাবেন। ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাবেন, এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের লোন পাবেন, এডিবি লোন পাবেন, সব পাওয়া যাবে। কিন্তু আপনাকে প্রপার রুল ফলো করে, প্রপার স্ট্রাকচার করে, এবং যখন তারা দেবে তারা কিন্তু আপনাকে এটাও বলবে যে আপনি প্রপার বিডিং করেছেন কিনা, ঠিক লোকের কাছে বিডিং করিয়েছেন কিনা, যাকে তাকে দিয়েছেন কিনা। এখানে যে প্রজেক্টগুলো যাকে তাকে দিয়ে দেওয়া হতো, তারপরে কে মানে কি, সে কিছুই ক্রিটিক্যালিটি জানে না। কেমন হয়, একটা ডাটা সেন্টার করা, তার জন্য আপনার গ্রিন এনার্জি লাগবে, কারণ ওর হ্যাঁ, ইনভেস্টার ও নেবে না, গ্রিন এনার্জি ও যদি নেবে না না, থাকে, ও টাকা দেবে না। নেবে না, ও নেবে না, ও ডাটা রাখতেই দেবে না। সুতরাং কারণ ওর আপনি ওখানে আজকে ওর ভাবছেন, ইনভেস্টার অ্যালাউ করবে। রাইট, আপনি যদি ভাবলেন আমি এখানে নিয়ে চলে আসবো একটা ডাটা সেন্টারকে, হ্যাঁ, ডাটা সেন্টার correct। আনবেন, আপনার সোলারটা কই? হুম, তো ঠিক। এত আপনাকে সহজ সোলার না পাওয়ার ব্যাপার। কিনতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সুতরাং এই স্ট্রাকচার গুলো করার জন্য আমি বলছি, আবার বলছি যে ক্যাপাসিটির জন্য এক হচ্ছে ট্রেনিং, আর দ্বিতীয় অপশন হচ্ছে যেটা ইমিডিয়েটলি দরকার, প্রত্যেকটা এই জিনিসের তাহলে জন্য আপনার প্রপার কথা হচ্ছে হচ্ছে যে আমাদের এক্সপার্ট ব্যুরোক্রেসি, কমিটি বানানো, আমাদের হিউম্যান এক্সপার্ট কমিটি রিসোর্স, বানানো। হ্যাঁ। মানে আহ, হুম। আহ, মানে ঠিক হ্যাঁ। আছে, মন্ত্রীদের তো এত জানার কথা ছিল না। না, 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 যদি কথাও নয় যদি কথা। টেকনোক্র্যাট মন্ত্রী আসেন কেউ, ভালো কথা, কিন্তু না, টেকনোক্র্যাট হলেও, টেকনোক্র্যাট মন্ত্রী এলেও তিনি এই জায়গায় যেতে পারবেন না, সম্ভবই না তার পক্ষে যাওয়া। তাকে না, তো নিচ থেকে সাপোর্ট দিতে হবে ভাই, রাইট। একদম। তো তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইমারি, আপনি বলছেন যে আমরা যে এত, এই যে শুভেন্দু অধিকারী সরকার যারা বলছেন যেগুলো করবেন, যাদের প্রপার ইন্টেনশন ইজ ভেরি গুড, এতদিন তো আমরা করার কথাই শুনিনি কারো কাছে, ঠিক, ঠিক। এরা তো করতে চাইছেন, কিন্তু করতে গিয়ে আপনি বলছেন এদের সব থেকে বড় অসুবিধে হয়ে যাবে এই ব্যুরোক্রেসিতে, এটাই আপনি বলতে চাইছেন তো? হ্যাঁ, মানে আমি যেটা বলতে পারছি যে ক্যাপাসিটি টু মানে ডু দিস ওয়ার্ক ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, কারণ ওটা তো কোনো প্রাইভেটকে দিয়ে করানো যাবে না। না, এবার অনেক সময় এটা বলে বিগ ফোর কে দিয়ে দাও, একে দিয়ে দাও, ওইভাবে হয় না, তারা অ্যাডভাইস করবে। এবং আরেকটা কথা বলি, বিগ ফোরের এদের অ্যাডভাইস থেকে যেটা হয়, ওরা তো আলটিমেটলি বিজনেসের জন্য করছে। তো ওরা একটা জায়গার পরে খুব বেশি পারসুয়েসিভও হতে পারবে না, খুব যে জোর করে বলবে সেটা তো অসুবিধা হয় তার পক্ষে। তো আপনাকে প্রপার সিনিয়র অ্যাডভাইসার্স আনতে হবে প্রত্যেকটাতে, এক্সপার্টস। সেটা পুরনো রিটায়ার্ড ব্যুরোক্র্যাট হতে পারেন, পুরনো প্রজেক্ট ফাইন্যান্সের লোকজন হতে পারেন, তাদেরকে নিতে পারেন যারা এই কাজটা করেছেন, কোনো সময় হ্যান্ডেল করেছেন, কারণ সুতরাং আমি জানি এখানে কি আছে। ক্লায়েন্টকে জানতে হবে সে কি চায়। হ্যাঁ, যতক্ষণ না ক্লায়েন্ট জানছে সে কি চায়, ক্লায়েন্ট মানে এক্ষেত্রে সরকার, হুম। সরকার যতক্ষণ না জানে যে সে কি চায়, ততক্ষণ কোনো এমবিএ, কোনো বিগ ফোর, কোনো বিগ সিক্স কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এটাই তো এবং সিম্পলি আপনি এবং বলতে চাই। এটাই সিম্পলি, এবং শুধু তাই নয়, ব্যুরোক্র্যাটই দরকার আপনাকে, কারণ সরকারের কাজ করার যে প্রসিডিওরটা, তার কিছু প্রসিডিওর আছে, সেখানে হঠাৎ করে প্রাইভেট সেক্টর আনাই যায়, মাঝখানে এসেওছে, তো হঠাৎ করে নিয়ে এলে একটা ডিজাস্টারও সৃষ্টি হতে পারে। তো আপনাকে রিটায়ার্ড আর ব্যুরোক্র্যাট বা যারা সিস্টেম এই কাজ অ্যাকসেপ্ট করছে করবে না, সিস্টেমে কাজ করতে পারবে না। অ্যাকসেপ্ট করবে না। আপনি দেখুন না, হ্যাঁ, মোদী সরকার কত প্যারালাল প্যারালাল এনেছেন তো। রিক্রুটমেন্ট করতে গেছিল, কি হয়েছে? প্রপার প্রপার এক্সপার্টস যারা গভর্নমেন্ট ব্যাংক, গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, পিএসইউস
বা ইয়েতে কাজ করেছেন, বা ধরুন ব্যুরোক্রেটি অন্য স্টেটে ব্যুরোক্রেসির কাজ করেছেন। আমার এটা নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে। আদারওয়াইজ পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট ভীষণভাবে আছে, সেন্টারের সাপোর্ট আছে। অ্যাডভান্স স্টেট গুলোতে ব্যুরোক্রাটসরা কিন্তু প্রাইভেট সেক্টরের মতন কাজ করে। আমি গুজরাটে দেখেছি চিফ সেক্রেটারিকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রপার টাইমে, যে সময় অ্যাপয়েন্টমেন্ট কি কথা বলে ডিসকাস করে আসতে পারে, প্রপার ডিসকাশন করে আসতে পারে, ও প্রফেশনাল ডিসকাস করে আসতে পারে। পশ্চিমবঙ্গে সো ফার ব্যুরোক্রেটদের সঙ্গে কথা ছিল, কেউ এরা মিট করতে চায় না।